সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের সম্পাদকীয়তে। সঙ্গে আছি আমি জাফর সাদিক। রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্পের সংখ্যার মতো শেষ হইয়াও হইল না শেষ অবস্থা জুলাই সনদের। মৌলিক ১৯টি সংস্কার প্রস্তাবের ১০টিতেই নোট অব ডিসেন্ট দিয়েছে রাজনৈতিক দলগুলো। এদিকে সনদ স্বাক্ষর বিষয়ে বিএনপি প্রস্তুত বলে জানালেও নিজেদের দাবিতে অটল জামায়াত ইসলামী সহ বেশ কয়েকটি দল। বিএনপি মনে করে সংবিধান সংশোধন সহ জুলাই সনদ বাস্তবায়ন হবে নির্বাচিত সংসদের মাধ্যমে। আর জামায়াত, এনসিপি সহ বেশ কয়েকটি দল নির্বাচনের আগেই সনদের বাস্তবায়ন দেখতে চায়। অন্যদিকে জুলাই অভ্যুত্থানের ক্রেডিট নিয়েও বিভিন্ন পক্ষের বাদানুবাদ চলছে। সব মিলিয়ে রাজনৈতিক দলগুলোর নিজস্ব এজেন্ডা ভিত্তিক রাজনীতি এবং জুলাই সনদ নিয়ে এক ধরনের অচল অবস্থা তৈরি হয়েছে। প্রাসঙ্গিক রাজনীতি ও অন্যান্য বিষয় নিয়ে আজকে সম্পাদকীয় অচল অবস্থা কাটবে কি, আর এ নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন মোহাম্মদ রাশেদ খান, সাধারণ সম্পাদক, গণ অধিকার পরিষদ। আর কিছুক্ষণের মধ্যে উপস্থিত হবেন মুশফিকুস সালেহীন, যুগ্ম সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি। দর্শক, আপনারাও এই আলোচনায় অংশ নিতে পারেন। এই জন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানো নম্বর, এছাড়া ফেসবুকের মাধ্যমেও আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনার শুরুতেই জানিয়ে দেব এখনকার প্রধান শিরোনামগুলো। জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপনের অপেক্ষা, সাধারণ মানুষকে বিজয়ের কৃতিত্ব দিলেন নাহিদ। আকাঙ্ক্ষা বাস্তবায়নে জনগণকে রাজনীতির হাল ধরার আহ্বান। জুলাই ঘোষণাপত্রে গণবিরোধী কিছু না রাখার আহ্বান জামায়াতের। সনদে সই করতে প্রস্তুত বিএনপি। বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ সালাউদ্দিনের। আগামী দিনে জনবান্ধব রাজনীতি করবে বিএনপি। গণতন্ত্র ও অর্থনীতি সংহত করাই লক্ষ্য। দেশকে অস্থির করে নির্বাচন বিলম্বিত করার চেষ্টা করছে অভিযোগ নেতাদের। জাতীয় নির্বাচনের প্রস্তুতিতে ব্যস্ত ইসি। চলতি মাসে সীমানা পুনর্নির্ধারণ। সেপ্টেম্বরের মধ্যেই সরঞ্জাম কেনাকাটা। তফসিল ঘোষণার ১ মাস আগে চূড়ান্ত ভোটার তালিকা। এবং জুলাই আহতদের নো রিলিজ, নো ট্রিটমেন্ট অর্ডার দিয়েছিলেন শেখ হাসিনা। ট্রাইব্যুনালে ঢাকা কলেজ শিক্ষার্থীর সাক্ষ্য। গণকবর থেকে ১১৪ শহীদের মরদেহ উত্তোলনের নির্দেশ। আমরা আলোচনা শুরু করছি। রাশেদ খান, মুশফিকুস সালেহীন যেহেতু এখন উপস্থিত হননি, আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাই। আপনি একটি রাজনৈতিক দলের সাধারণ সম্পাদক এবং যে রাজনৈতিক দলগুলোকে নিয়ে জাতীয় ঐকমত্য কমিশন একসাথে বসেছিল সেটিও শেষ হয়েছে আলোচনা। ঐকমত্য কমিশনের মেয়াদও ১৫ আগস্ট শেষ হয়ে যাচ্ছে, কিন্তু জুলাই সনদ স্বাক্ষরের ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্তে পৌঁছানো যায়নি। যেমনটা দেখছিলাম যে ১৯টি মৌলিক সংস্কারের ১০টিতে নোট অফ ডিসেন্ট দিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল, এবং একাধিক রাজনৈতিক দল এক একটা বিষয়ে ২-৩টা রাজনৈতিক দলও ভিন্ন মত দিয়েছে। ৯টিতে একমত হয়েছে। সব মিলে জুলাই সনদকে আদৌ স্বাক্ষর হবে? ধন্যবাদ। আগামীকাল ঘোষণাপত্র সরকার প্রকাশ করতে যাচ্ছে, এবং এরপরে সম্ভবত যদি সবাই একমত হয় সেক্ষেত্রে ৮ আগস্ট জুলাই সনদ প্রকাশ করবে। তবে এই ক্ষেত্রে সবথেকে বড় সমস্যা যে আসলে সবাই একমতে আসতে পারছে কি না। আপনি যেটি বললেন যে সম্ভবত ৯টির কথা, তবে আমি যতটুকু জানি যে যিনি আসলে ঐক্যমত কমিশনের ভাইস চেয়ারম্যান আমাদের আলী রিয়াজ স্যার, সহসভাপতি, তিনি বলেছিলেন যে দলগুলো ১২টি বিষয়ে একমত পোষণ করেছে। এর পরবর্তীতে আরও আলোচনা হয়েছে। সম্পূর্ণ একমত হয়েছে ৯টিতে। আচ্ছা, তো সেক্ষেত্রে আসলে আমি যতটুকু জানি যে আসলে ১২টি। এখন হয়তো কোনো কোনো দলের আপত্তি থাকতে পারে, যেমন ওই যে আপনার ৭০ অনুচ্ছেদ নিয়ে বিএনপির একটা নোট অফ ডিসেন্ট আছে, তো সেখানে নোট অফ ডিসেন্টটাকে হয়তো বা সম্পূর্ণ ঐক্যমত হিসেবে দেখা হয়নি। সেটা হতে পারে। তবে আমার কাছে যেটি মনে হয় যে সবগুলো দল যতটুকু বিষয়ে একমত পোষণ করে সেইটাকে আসলে জুলাই চার্টারে অন্তর্ভুক্ত করা উচিত। অন্যথায় যদি আপনি কোনো কিছু জোরপূর্বক অ্যাড করেন সেটা নিয়ে সংকট বা সমস্যা হতে পারে। মনে করেন আগামীতে যে দল ক্ষমতায় আসলো, বাস্তবায়ন তো তিনি করবেন। এখন তিনি যদি ওইটা বাস্তবায়ন না করেন তাহলে তো সমস্যা সংকট আরো বেশি বাড়বে। সেই জায়গায় চাপিয়ে না দিয়ে বিভিন্ন দলগুলো তো জুলাই সনদ এখন থেকেই বাস্তবায়ন শুরু করার কথা তারা বলছে। সেই ক্ষেত্রে বাস্তবায়ন শুরু হয়ে গেলে কিংবা সংবিধানে যদি যুক্ত হয়ে যায়, পরবর্তী রাজনৈতিক দল যারা ক্ষমতায় আসবে তারা কি আসলে সেটি বাস্তবায়ন না করে টিকে থাকতে পারবেন, কিংবা তাদের সুযোগ আছে? দেখেন, এই সরকারের আসলে বাস্তবায়নের মতন সময় নাই হাতে। এখন যদি সরকার মনে করে
যে আমরা সব কিছু বাস্তবায়ন করব, সেক্ষেত্রে তাদের সময় প্রয়োজন। ইতিমধ্যে সরকারের বয়স কিন্তু 1 বছর প্রায় শেষ, আর 2-1 দিন হাতে। আমরা 1 বছরে সরকারের কোনো দৃশ্যমান সংস্কার আমরা দেখি নাই, জি। বরং 1 বছরে সরকার এক ধরনের লেজে গোবর অবস্থা করে ফেলিয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছ থেকে আমাদের যে ধরনের প্রত্যাশা ছিল, সেই প্রত্যাশা পূরণ হয়নি। বিশেষ করে আমাদের দলের প্রত্যাশা ছিল একটি জাতীয় সরকার, সেই জাতীয় সরকার কিন্তু গঠন করা হয়নি। এনসিপি এখন এসে বলছেন যে তারাও আসলে জাতীয় সরকার গঠন করতে চেয়েছিলেন, কিন্তু বিএনপি চায়নি, যে কারণে তারা পারেননি। তবে বিএনপির বক্তব্য হলো যে ছাত্রদের পক্ষ থেকে সরাসরি কেউ আসলে আমাদেরকে বলে নাই যে ছাত্ররা জাতীয় সরকার গঠন করতে চায়, অন্য একটি মাধ্যম থেকে তারা জেনেছিলেন। দেখেন, আজকে যদি বাংলাদেশে জাতীয় সরকার থাকতো, তাহলে সেই সরকারে যারা গণ অভ্যুত্থানে অংশীজন প্রত্যেকে থাকতো। তার মানে ওই শপথ নেওয়ার পর থেকেই কিন্তু এই আজকে যে বাস্তবায়নের কথা বলছে বা এখন থেকেই সংস্কার শুরু করতে হবে, সেটা কিন্তু সম্ভবপর ছিল। কিন্তু যেটি করা হলো যে একটি অংশকে নিয়ে, যারা গণ অভ্যুত্থানের একটি অংশ, তাদেরকে নিয়ে মূলত সরকার গঠিত হয়। আজকে আপনি নিশ্চয়ই দেখেছেন যে টিআইবির নির্বাহী পরিচালক জনাব ইফতেখারুজ্জামান, তিনি কিন্তু স্পষ্টভাবে বলেছেন যে এনসিপি একটি কিংস পার্টি। তিনি এই কথাও বলেছেন যে তাদের দুজন এখনো পর্যন্ত সরকারে রয়েছে। এটা এনসিপির জন্য যেমনিভাবে বিব্রতকর, ঠিক একইভাবে সরকারের জন্য বিব্রতকর। যে কারণে আমরা এর আগে কিন্তু আমরা সবসময় আমাদের জোরালো বক্তব্য দিয়েছি যে দুজন ছাত্র উপদেষ্টা রয়েছে, একজন যেহেতু দল গঠন করে পদত্যাগ করেছে, সুতরাং বাকি যে দুজন রয়েছে, এই দুজনের উচিত পদত্যাগ করা। এটি এনসিপির জন্য কল্যাণকর এবং একই সাথে সরকারের জন্য কল্যাণকর। তো আপনি যেটি বলছেন, দেখেন, আজকে জুলাই সনদ নিয়ে, জুলাই ঘোষণাপত্র নিয়ে যে ধরনের লুকোচুরি শুরু হয়েছে, এটা অত্যন্ত হতাশাজনক। আপনি আগামীকাল বিকাল 5টায় জুলাই ঘোষণাপত্র জাতির সামনে হাজির করবেন, এখনো পর্যন্ত কোনো দল জানে না কি ঘোষণা আপনি ঘোষণাপত্র করবেন। আপনাদের কাছে আসেনি না, ফাইনালটা? আসেনি, আসেনি। আমি একটা মাধ্যম থেকে জানতে পারলাম যে যিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রেস সচিব, তিনি আরেকজন সাংবাদিককে জানিয়েছেন যে সব দলের সাথে আলোচনা হয়েছে। কারণ ওই ব্যক্তি, তিনি ফেসবুকে একটি ঘোষণাপত্র পেয়েছেন, তিনি পোস্ট করেছেন। তো আমার কাছে ফোন দিল, আমাকে জিজ্ঞেস করলো যে আপনারা কি ঘোষণাপত্র পেয়েছেন? প্রেস সচিব তো বলছে যে ঘোষণাপত্র দলগুলোর সাথে আলোচনা করেই চূড়ান্ত রাইট। করা হয়েছে, বলছেন না তিনি? হুম। না, আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলছি, কোনো দলের সাথে এই ঘোষণাপত্র আলোচনা করা হয়নি। জুলাই অংশীজনদের সাথে এই ঘোষণাপত্র সরকার আলোচনা করেনি। যখন আমরা খবর পেলাম যে 2018 সালের কোটা সংস্কার আন্দোলন বাদ দেওয়া হচ্ছে, আমিও কিন্তু সরকারের একজন প্রতিনিধির সাথে যোগাযোগ করেছি। তিনি আমাকে বলছেন যে আপনার এই মেসেজ পৌঁছে দিয়েছি, কিন্তু অ্যাড হবে কি হবে না সেইটা আমি বলতে পারবো না। দেখেন, 2018 সালের কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে 24 সালে আবার কোটা ফিরে আসে, আবারও 18 সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে আন্দোলন শুরু হয়, এবং এরপরে যখন হাসিনা হত্যাযজ্ঞ শুরু করে, তখন গণ অভ্যুত্থান সংগঠিত হয়। এই সহজ একটা লাইন যে কোটা সংস্কার আন্দোলন, এই শব্দটা তারা অ্যাড করবে না। কারণ কারণ এই শব্দটা যদি অ্যাড করে, তাহলে গণ অভ্যুত্থানের আমরাও কিন্তু স্বীকৃত, এবং যেটা সংবিধানে অন্তর্ভুক্ত করা হবে, আমরাও কিন্তু একজন অংশীদার হয়ে যাই। কিন্তু এনসিপি বা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, তারা এই জুলাইয়ের কৃতিত্ব আসলে কারোর সাথে শেয়ার করতে চায় না। যেমনিভাবে এনসিপি সরকার গঠন করেছে, আজকে ইফতেখারুজ্জামান, তিনি তো একজন জাতীয় ঐক্যমত্য কমিশনের সম্মানিত সদস্য, তিনি এই কথা বলছেন। তার মানে কি, আমরা যে শুরুর থেকে যে কথা বলে আসছি যে সরকার তার নিরপেক্ষতা হারিয়েছে, ডক্টর মোহাম্মদ ইউনূস তার নিরপেক্ষতা হারিয়েছে, তিনি যেদিন বললেন যে ছাত্রদের একটি দল গঠন করা দরকার, এবং একই সাথে তিনি ছাত্রদেরকে কিন্তু আশীর্বাদ জানিয়েছেন, এবং তিনি এই কথা বলেছেন যদি একটি নতুন দল না আসে, তাহলে সেই পুরাতন ব্যবস্থা আবার ফিরে আসবে। তার মানে কি? তার মানে আজকে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি এই এনসিপির পৃষ্ঠপোষক, এটা তো সত্য। আজকে ঐক্যমত কমিশনের যে প্রতিনিধি বা সদস্য, টিআইবির নির্বাহী পরিচালক, তার বক্তব্যের মাধ্যমে আরও স্পষ্ট হয়েছে। আমরা মনে করি যে আপনি আগামী যে বক্তব্যটির কথা বলছেন, কয়েকদিন আগে দেবপ্রিয় ভট্টাচার্য, সিপিডি সম্মানীয় ফেলো, তিনিও কিছু বিষয়ে কথা বলেছেন। আজকে টিআইবির নির্বাহী পরিচালক কথা বললেন। এর প্রেক্ষিতে আমি জানি না হয়তো বা এটা তিনি এই উদ্দেশ্যেই লিখেছেন কিনা, মাহফুজ আলম আজকে একটি পোস্ট দিয়েছেন যে আবার তিনি 1-11 পদধ্বনি দেখছেন, কিন্তু দিন শেষে 24 বিজয়ী হবে। আমরা বিভিন্ন পোস্টের কমেন্টে যারা কিনা এনসিপির সাথে যুক্ত, তাদের কমেন্ট দেখতে পাচ্ছি এমন যে এরা আবার 1-11 ফিরিয়ে আনতে চায়। আপনি কি এই বিষয়ে একমত? দেখেন, আপনি দেবপ্রিয় ভট্টাচার্যের যে কথা বললেন, তিনি বলেছিলেন যে সরকারের ভেতরে সরকার, সেই সরকারটাকে তিনি স্পষ্ট করতে পারেননি। তবে আমি স্পষ্ট করি, সেই সরকারটা মূলত এনসিপি। এই যে সরকার পরিচালিত হচ্ছে, কারা চালাচ্ছে?
এনসিপি যেভাবে বলছে এই সরকার সেভাবে কাজ করছে। এই ঘোষণাপত্র এনসিপি যেভাবে তৈরি করে দিয়েছে ঠিক ওইভাবেই প্রকাশ হবে। দেখেন নির্বাচনের তারিখ কেন আসতেছে না, এনসিপি বলছে না, রাজি হচ্ছে না। তাই আপনি যেটি বললেন যে মাহফুজ আলম তিনি বলেছেন যে 1/11 পদধ্বনি আবার শোনা যাচ্ছে, এই কথা বলেছেন না আজকে? জি, কেন বলেছেন লিখেছেন তিনি ফেসবুকে। দেখেন, আগামীকাল জুলাই ঘোষণাপত্র প্রকাশ করবে। আমি যতটুকু জানি, যেহেতু দলগুলোর সাথে আলোচনা করে নাই, বিভিন্ন দলের বিভিন্ন চাওয়া পাওয়া ছিল। যেমন আমরা বলেছিলাম 2018 সালের কোটা সংস্কার আন্দোলন অন্তর্ভুক্ত করতে হবে, একই সাথে নিরাপদ সড়ক আন্দোলন, কারণ এই আন্দোলনগুলো শিক্ষার্থীদেরকে এক ধরনের বিপ্লবের চেতনা কিন্তু ভিতরে বীজ বপন করেছে, শিক্ষার্থীদের ভিতরে মস্তিষ্কের মধ্যে বিপ্লবী চিন্তা কিন্তু সৃষ্টি করেছে, এবং 18 সাল থেকে 24 সাল পর্যন্ত তরুণ প্রজন্ম লড়াই চালিয়েছে। সেই কোটা সংস্কার আন্দোলন, নিরাপদ সড়ক আন্দোলন, ভ্যাট বিরোধী আন্দোলন, এগুলো আপনি বাদ দিতেছেন। একই সাথে শাপলা সত্যের হত্যাযজ্ঞ, দীর্ঘ 14-15 বছর রাজনৈতিক দলগুলোর যে লড়াই, এই লড়াই করতে গিয়ে অনেকে গুমের শিকার, খুনের শিকার, নির্যাতন, নিপীড়নের শিকার হয়েছে। অর্থাৎ জুলাই তো আসলে 36 দিনে হয় নাই। যারা শুধুমাত্র 36 দিনের কথা বলছে তারা মূলত আমাদের অতীতের সমস্ত সংগ্রামকে অস্বীকার করতে চায়, এবং এই ধরনের একটা নেগেটিভ তারা দাঁড় করাতে চায় যে 36 দিনের লড়াই হাসিনার পতন হয়েছে, অতীতে যারা লড়াই করেছে তারা ব্যর্থ হয়েছে। এবং এই কথা যখন স্বয়ং উপদেষ্টারা বলেন, তখন এই যে আমাদের ছোট ভাইরা তারা কি করবেন? আজকে তাদেরকে নিয়ে এই উপদেষ্টারা মাথায় নাচাচ্ছেন, যে কারণে আজকে মাহফুজ আলম তিনি বলছেন যে আর একটি 1/11 পদধ্বনি। কারণ কি? কারণ আমি যতটুকু বুঝতেছি সেটা হলো যে আগামীকাল ঘোষণাপত্র প্রকাশ করবে, এবং যতটুকু আগে পেয়েছিলাম সেখানে কিন্তু সংবিধান বিলুপ্তর কথা বলা হয়েছিল, সংবিধান সংশোধন অথবা বিলুপ্ত। এখন যদি সংবিধান আগামীকাল তারা বিলুপ্ত ঘোষণা করে কি হবে তখন? তখন কিন্তু একটা সংকট সৃষ্টি হতে পারে। সেনাবাহিনী এটাকে কিভাবে নিবে, পুলিশ কিভাবে নিবে, অন্যান্য রাষ্ট্রযন্ত্র কিভাবে নিবে, দলগুলো কিভাবে নিবে? আজকে সবার সাথে আলোচনা ছাড়া আপনারা একটি ঘোষণাপত্র প্রকাশ করতে যাচ্ছেন, আমার কাছে মনে হচ্ছে যে একটা কেওয়াজ লাগবে। এখন সেই জায়গা থেকে অগ্রিম মাহফুজ আলম বললেন যে আর একটি 1/11 পদধ্বনি, অর্থাৎ দায়টা তারা আসলে নিজেদের উপর না রেখে তারা দলগুলোর উপরে, সেনাবাহিনীর উপরে, রাষ্ট্রযন্ত্রের অন্যান্য যারা রয়েছে সেই অংশের উপরে দিয়ে রাখছেন। কিন্তু আমরা মনে করি যদি বাংলাদেশে 1/11 ফিরে আসে তার জন্য দায়ী থাকবে মাহফুজ আলম এবং তার সরকার। জি, অনেক ধন্যবাদ আপনাকে রাশেদ খান। আমরা একটু মুশফিকুল সালেহীন, আপনি এসেছেন, আপনাকে স্বাগত জানাই। আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম, যেটি বলছিলাম যে জুলাই সনদটি যেমন যেন রবীন্দ্রনাথ ঠাকুরের শেষ গল্পের সংজ্ঞার মতো শেষ হইয়া হইল না শেষ। আদৌ রাজনৈতিক দলগুলো স্বাক্ষর করবে কিনা, 19টি মৌলিক সংস্কার প্রস্তাবের 10টিতে নোট অফ ডিসেন্ট থাকা, মাত্র 9টিতে সবগুলো দল একমত হওয়া, এগুলো আসলে কিসের ইঙ্গিত দেয়? এই অচল অবস্থা আদৌ কাটবে কিনা? রাজনৈতিক দলগুলোর পরস্পর যে এজেন্ডা ভিত্তিক রাজনৈতিক যে তাদের যে চিন্তা চেতনা, পাশাপাশি গণ অভ্যুত্থানের যে শক্তিগুলো ছিল তাদের ক্রেডিট নেওয়ার যে রাজনীতি, এই জায়গাটা তো একটা অচল অবস্থা দেখতে পাচ্ছি। আলাপ হচ্ছিল টিআইবির আজকে একটি রিপোর্ট, সেই রিপোর্টের প্রেক্ষিতে বলা হয়েছে টিআইবি থেকে, টিআইবি নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান, যে কিংস পার্টি হিসেবে এনসিপিকে তিনি ট্রিট করেছেন। তিনি আরও দেখিয়েছেন যে গত 11 মাসে 471টি রাজনৈতিক সহিংসতার ঘটনায় 121 জন নিহত হয়েছেন, 5189 জন আহত হয়েছেন। 92% সহিংসতার সাথে বিএনপি, 22%-এর সাথে আওয়ামী লীগ, 5%-এর সঙ্গে জামায়াত এবং 1%-এর সঙ্গে এনসিপিও জড়িত ছিল। তো সবকিছু মিলিয়ে আপনার কাছে কি মনে হয় যে অচল অবস্থাটি আসলে আমরা বাস্তব চোখে দেখতে পাচ্ছি, এটি কি আসলে অচল অবস্থা? ধন্যবাদ আপনাকে এবং সালাম এবং শুভেচ্ছা রাশেদ ভাই সহ সবাইকে। আমার কাছে মনে হয় না এটা অচল অবস্থা, কেননা আমরা যদি 1.5 মাস আগের পরিস্থিতি দেখি, সেক্ষেত্রে বলবো যে একটা বড় ধরনের অগ্রগতি হয়েছে। এখন জুলাই সনদে অন্তত 9টি বিষয়ে আপনি যেমনটা বলছিলেন যে সবাই একমত হতে পেরেছে, কিছু বিষয়ে নোট অফ ডিসেন্ট আছে। তার মানে মোটা দাগে আমি বলবো যে বিএনপি এবং তাদের এলাই কিছু 2-3টি দল বাদে বাকিরা কিন্তু একটা ঐকমত্যে পৌঁছে গেছে। কিছু ইস্যুতে বিএনপি এবং তাদের যেই এলাইরা রয়েছেন তারা নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছেন। এর বাইরে নারী সংসদ কিভাবে হবেন সেটা নিয়ে একটা দ্বিমত রয়েছে। তো এই জায়গায় আমি বলবো যে একটা অগ্রগতি রয়েছে, কিন্তু অচল অবস্থাটা তৈরি হবে তখন যখন এই জুলাই সনদের আইনি ভিত্তি নিয়ে আলোচনা না হবে, আলোচনা না করে, এবং এই জুলাই সনদ কিভাবে বাস্তবায়ন করা হবে সেটা নিয়ে যদি আলোচনা না করে জুলাই সনদ পরিপূর্ণ করে। জুলাই সনদের বাস্তবায়ন কখন দেখতে চান? আমরা জুলাই সনদের বাস্তবায়ন আগামী নির্বাচনের আগেই দেখতে চাই, এবং সেক্ষেত্রে আমাদের যেই ঐকমত্য কমিশনে আমাদের যারা প্রতিনিধি ছিলেন তারা কিন্তু সুস্পষ্টভাবে একটা জিনিস বলেছেন যে ওই ঐকমত্য কমিশন
এই জুলাই সনদ বাস্তবায়নের 6টি উপায় তারা বলেছিলেন, এবং কিন্তু সেই 6টি উপায়ের কোনটাতে এটা বাস্তবায়িত হবে সেটা নিয়ে কোনো ধরনের আলোচনা হয়নি। এখন আমরা বলেছি, এবং শেষ যে বৈঠক হয়েছে সেদিনও বলা হয়েছিল যে আলোচনাটা হওয়া প্রয়োজন। এখন ঐকমত্য কমিশন যেটা বলেছে সেটা তারা রাজনৈতিক ঐকমত্যের উপর ছেড়ে দিয়েছে, রাজনৈতিক দলগুলোর উপর কিছুটা ছেড়ে দিয়েছে। আমরা যেটা মনে করি যে এক হচ্ছে 90-এর প্রেক্ষাপট যদি ধরি, 3 দলীয় জোটের রূপরেখা আমরা দেখেছি কিভাবে সেটা পরবর্তীতে রাজনৈতিক দলগুলো মানেনি, সেই কারণে এটা একটা লিগালি বাইন্ডিং ইফেক্ট থাকা প্রয়োজন। দ্বিতীয় বিষয় হচ্ছে যে ধরেন এখন দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ হওয়ার কথা বলা হচ্ছে, আমার কি আগামী নির্বাচন দ্বিকক্ষ বিশিষ্ট হবে নাকি পরের নির্বাচনটা হবে, এই কিছু সলিউশন তো থাকা প্রয়োজন। থার্ডলি আরেকটা জিনিস আমরা মনে করি যে যেই বিষয়গুলোতে সম্পূর্ণ 100% একমত হওয়া যায়নি, সেই বিষয়গুলোতে আসলে আমাদের মনে হয় জনগণের কাছে যাওয়া উচিত। যেহেতু এখানে রাজনৈতিক দলগুলো সেগুলো আমরা গণপরিষদের কথা বলেছি, গণভোটের অপশনটাও আলোচনায় আছে। সেই জনগণ যদি এখানে ডিসিশন দিয়ে দেয় তাহলে আসলে এই রাজনৈতিক দলগুলো এই ঐকমত্য পৌঁছানো যায়নি বলে কিছু সংস্কার আটকে রাখার দিকে যেতে পারবে না। যদি সেইটার দিকে যায় তাহলে আসলে কোনো ধরনের অচল অবস্থা আছে বলে মনে করি না। এখন যেটা নিয়ে আসলে একটু আগে আমি শুনছিলাম আস্তে আস্তে যে রাশেদ ভাইও যে কথাটা বলছিলেন যে সরকার একটা এনসিপির সরকার বা কিংস পার্টি এনসিপি, এটা আজকে ঐকমত্য কমিশনের একজন সদস্য তিনিও বলেছেন। আমরা যেটা যদি ওই যে কিছুদিন আগে নাহিদ ইসলামের, আমি তার প্রসঙ্গ এনেই বলেছি, এটা আপনারা আলাদা মানে উনি বলার আগেও থেকেই আপনারা বলেন। তো যেটা হচ্ছে যে এই আমরা যদি কিছুদিন আগে নাহিদ ইসলাম যেই স্ট্যাটাসটা দিয়েছেন এনসিপির আহ্বায়ক, সেই স্ট্যাটাসে আমরা পরিষ্কারভাবে জানি যে 7 তারিখ ভোরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাসায় গত বছরের 7ই আগস্ট এই উপদেষ্টা পরিষদ কি হতে পারে সেটা নিয়ে ওনার সাথে আলোচনা হয়েছে, এবং সেটা ছবিও আমরা অনলাইনে দেখেছি। এর আগে আমরা দেখেছি যে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেল যেখান থেকে 5ই আগস্ট সংবাদ সম্মেলন করেছিলেন সমন্বয়করা, সেই বেসরকারি টেলিভিশন চ্যানেলে জুম মিটিংয়ে কিভাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে তারা অনলাইনে যুক্ত হয়েছিলেন, সেখানে একজন সাংবাদিক উপস্থিত ছিলেন, সেইটার ছবিও আমরা বিএনপির একজন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্যর মারফত আমরা অনলাইনে দেখেছি। এবং সেখানে পরিষ্কারভাবেই এই জাতীয় সরকারের প্রস্তাবটি যে দেওয়া হয়েছিল সেটা একনলেজড, এবং বিএনপি এক্ষেত্রে বিভিন্ন যুক্তি দিয়েছে যে আসলে জাতীয় সরকার হলে তারা ব্যান্ডেড বিন সরকারে যেতে চায় না। মির্জা ফখরুল সেখানে অসত্য কথা বলেছেন? হতে পারে বিএনপির দলের ভিতরে কি আসলে কোনো ধরনের সমন্বয়হীনতা রয়েছে কিনা, বা বিএনপির নিজেদের মধ্যে যোগাযোগহীনতা রয়েছে কিনা। কেননা বিএনপির চেয়ারপারসন যিনি রয়েছেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে যদি প্রস্তাবটা যায়, এটা দলের কাছে প্রস্তাবটি গেছে। এখন সেটা যদি বিএনপির মহাসচিব না জেনে থাকে, এটা আমার মনে হয় বিএনপির ইন্টারনালি বিষয়টা ঠিক করা দরকার যে আসলে তাদের বক্তব্য কী হবে। কেননা উপস্থিত সকল পক্ষ এবং নিরপেক্ষ যারা দুই বিএনপি এবং সমন্বয়ক এর বাইরে যারা রয়েছেন তাদের দ্বারা এটা ভেরিফাইড যে এই প্রস্তাবটা বিএনপি পেয়েছিল, এবং বিএনপি কেন সেটাতে যায়নি সেটার ব্যাপারে বিএনপি নানা রকম ব্যাখ্যা এই টকশোতে এখানে এই স্টুডিওতে বসে বিএনপি নেতারা দিয়েছেন। তাই প্রথম বিষয়টি হচ্ছে জাতীয় সরকার না হওয়ার দায়টি কোনোভাবেই সমন্বয়কদের নয়, এটা দায়টি আসলে সম্পূর্ণভাবে বিএনপিকে নিতে হবে। দ্বিতীয় বিষয় হচ্ছে কিংস পার্টি যদি বলা হয় তাহলে আসলে আমরা জানি যে কিছুদিন আগে মাননীয় শিক্ষা উপদেষ্টা একটা কথা বলেছিলেন যে তিনি সম্ভবত বিএনপি মহাসচিবের রুমমেট ছিলেন SM হলে, তারা অর্থনীতি বিভাগে একসাথে পড়াশোনা করতেন। তো তিনি হচ্ছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কারা হবেন সে ব্যাপারে তিনি বিএনপি মহাসচিবের কাছ থেকে পরামর্শ নিয়েছেন, এই কথাটাও আমরা খবরে দেখেছি। অর্থাৎ এই সরকারে দেখুন এই এনসিপি যারা করেছে বা এই সমন্বয়ক যারা রয়েছে তাদের তো কোনো স্ট্রাকচার ছিল না, দলীয় স্ট্রাকচার, সিনিয়র জুনিয়র বা ধরুন প্রশাসনে সচিব বসানোর মতো তার পরিচিত কেউ ছিল না, কারণ এইজ গ্রুপটা কি 25 থেকে 30। কিন্তু এটা ছিল কাদের? এটা ছিল বিএনপির, এটা ছিল জামাতের, এবং এই দুটো দলই কিন্তু আসলে তখন অভ্যুত্থানের শক্তি হিসেবে এই জায়গাগুলো নিয়েছে। এবং সেক্ষেত্রে আমরা দেখেছি উপদেষ্টা পরিষদের ভিতরে কিভাবে এনসিপির কিংবা সমন্বয়কদের বসানোর ক্ষমতা না থাকলেও বিতরণের ক্ষমতা তো আমরা দেখেছি বিভিন্ন জায়গায়। না বিতরণ মানে ওই যে আমি যদি ধরেও নেই বিতাড়িত হয়েছে কারা? আওয়ামী লীগের লোকজন। ওই জায়গায় প্রতিস্থাপিত হয়েছে কাদের দ্বারা? সেই ব্যক্তিরা আসলে কারা? এই জন্য বলছি যে কিংস পার্টি যে বলা হচ্ছে এই 2 জন উপদেষ্টা বাদে এর বাইরে আপনি যত এখানে দেখা যাবে যে বামপন্থীদেরও প্রতিনিধি হিসেবে কোনো না কোনো একজন রয়েছেন, আপনি ধরলে কোনো না কোনো উপদেষ্টাকে বলতে পারবেন। আমরা জানি যে বিভিন্ন জায়গা থেকে যে প্রেসক্রিপশনগুলো এসেছিল বা বলবো যে সুপারিশ এসেছিল, সেই সুপারিশ কাটছাট করা হয়েছে। এখানে ডক্টর ইউনূসের একটা বড় সে ছিল, বিএনপির অনেক বড় সে ছিল, এবং বিএনপির কিছু কিছু জায়গায় ভেটো পাওয়ার ছিল। এখানে সেনাবাহিনীর অন্তত সেনা প্রধানের একটা ভূমিকা ছিল, এগুলো আমরা জানি। তাই এটা আলাদাভাবে শুধুমাত্র এনসিপিকে ওই 2 জন আছে দেখে তারা আন্দোলন একসাথে করেছে দেখে কিংস পার্টি করাটা আনজাস্টিফাইড। কেননা ওই যে সরকারের ভিতরে যে সরকারের কথা বলা হচ্ছে
এইটা যদি আসলে হতো তাহলে অনেক আগেই জুলাই প্রোক্লেমেশন, মানে এনসিপি যদি সরকারের ভিতরে সরকার হতো, অনেক আগে জুলাই প্রোক্লেমেশন চলে আসতো। আমরা জুলাই সনদ যেভাবে বাস্তবায়ন যাচ্ছি, প্রধান উপদেষ্টা সম্পূর্ণ উল্টা কথা বলছেন। উনি লন্ডন বৈঠকের আগে বা ওই সময়টায় উনি বললেন, ঈদের যে ভাষণে তিনি বললেন যে পরবর্তী সরকার যাতে এসে এটা বাস্তবায়ন করে। সেটা তো কমপ্লিটলি এনসিপির পজিশনের উল্টো জায়গায় যে তিনি কথা বলেছেন, সেটা উল্টা বিএনপির পজিশনের সাথে কনসিস্টেন্ট। তাই মানে আমরা রেটোরিক্যালি ফ্রেমিং করা হচ্ছে যেভাবে, সেটার সাথে বাস্তবতার একটা বিশাল পার্থক্য দেখতে পাচ্ছি। আগামীকাল জুলাই ঘোষণাপত্র প্রধান উপদেষ্টা পাঠ করবেন, সেই ঘোষণাপত্র কি এনসিপি পেয়েছে, আপনারা দেখেছেন? মানে আমি এখন পর্যন্ত দেখতে পাইনি, এবং আমি সন্ধ্যা পর্যন্ত যতটুকু খোঁজ নিয়েছি, দলীয়ভাবে কি আপনার দল কি এই ঘোষণাপত্রের সাথে সম্পৃক্ত হয়েছে কিংবা কি আছে সেখানে জানে তারা আলোচনা হয়েছে? আমরা এখন পর্যন্ত আমরা পরিষ্কার না যে কি হয়েছে, কি আছে সেই ঘোষণাপত্রে। আমরা অপেক্ষা করছি যে এর আগে হয়তো সরকারের কাছ থেকে আসবে। আমরা তো আসলে দীর্ঘদিন ধরে আমরাই বলেছিলাম যে আর কেউ যেহেতু দিচ্ছে না, কারো এটা নিয়ে মাথা ব্যথা নেই, আমরাই তাহলে 3 তারিখে দিয়ে দিই। তারপরে সরকার একটু টনক নড়েছে, এখন অ্যাটলিস্ট মানে কিছু না হওয়ার চেয়ে কিছু হচ্ছে বলে মনে হচ্ছে, কিন্তু আমরাও অপেক্ষায় রয়েছি। আমরাও আসলে এখন পর্যন্ত নিশ্চিত না যে সেই ঘোষণাপত্রে যদি আপনাদের যেই আলাপ কিংবা যেই দাবিগুলো আছে সেগুলো না পান, সেই ক্ষেত্রে আপনাদের কর্মসূচি কি হতে পারে? আমাদের মনে হয় যদি এরকম কিছু হয় যেখানে জুলাই গণ অভ্যুত্থানের যারা অংশীদার, সেটা শুধুমাত্র এনসিপি না, এটা গণ অধিকার পরিষদ বলি, বিএনপি বলি বা অন্যান্য রাজনৈতিক দলগুলো, এদের যদি মনোপুত না হয় এমন কিছু হলে আসলে সেটা তো আসলে জাতীয় ঐক্যমত্যের একটা প্রতিফলন ঘটবে না, সবাই ওন করতে পারবে না। সরকার এমন কিছু করবে না বলেই আমরা আশা করি। মানে এতদিন পরে যেহেতু হচ্ছে, 31শে ডিসেম্বর তো এটা আটকে গেল কারণ কিছু দল বাধা দিয়েছিল। এখন যেহেতু হচ্ছে, আমার ধারণা সরকার যেভাবে ফাংশন করে, সরকার অন্তত বিএনপি নারাজ হবে এমন কিছু এখানে থাকার কথা না, কারণ না হলে জুলাই প্রোক্লেমেশন এই সময় দিতই না সরকারের ট্র্যাক রেকর্ড যেটা। আপনার ধন্যবাদ। রাশেদ খান, আপনি বলছিলেন যে জুলাই প্রোক্লেমেশন কিংবা জুলাই ঘোষণাপত্র আপনাদের কাছে কিংবা অন্য রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ করা হয়নি। মুশফিকুর সালেহীন এনসিপির প্রতিনিধি, তিনিও দাবি করলেন যে তাদের সাথে আলাপ করা হয়নি। জি, তাহলে তো আমি যেটি বললাম সেটি সঠিক। তবে প্রেস সচিব আবার দাবি করছেন যে বিভিন্ন দলকে দেওয়া হয়েছে, আলোচনা করা হয়েছে, আলোচনার ভিত্তিতেই ফাইনাল করা হয়েছে। তাহলে তিনি মিথ্যুক, অথবা আমি মিথ্যুক, অথবা সে মিথ্যুক। আপনি খোঁজ নেন বিএনপির কাছ থেকে, অন্য দলের কাছে জিজ্ঞেস করেন। দেখেন, সরকার একটা ঘোষণাপত্র প্রকাশ করবে সবার সাথে আলোচনার ভিত্তিতে। ঐক্যমত কমিশন যেভাবে আলোচনা করলেন, সরকার তো অন্তত 2টা দিন আলোচনা করতে পারতেন যে এই ঘোষণাপত্র আপনাদের কার কি অভিমত বলেন। এখন আপনি এই ঘোষণাপত্র কার জন্য দিবেন? কার জন্য? জনগণের জন্য না, দলগুলোর জন্য না? সেই জনগণের কাছেও তো আপনি দিতে পারতেন। দেন, আপনি পাবলিক করে দেন, সেটাও আপনি করলেন না। কেন? এই রহস্য কেন? এর ভিতরে কি আছে? আজকে সরকারের একজন উপদেষ্টা বলছে আরেকটি 1-11। তো ভাই 1-11 আরেকটি হবে, তুমি জানো, জানার পরে চেয়ারে বসে আছো কেন? আসো, পদত্যাগ করো, আমাদেরকে জানাও যে এই কারণে আমি মনে করছি। সে একটা ফাজলামি শুরু করেছে। 2 দিন পর ফেসবুকে একটা পোস্ট করে, এর বিরুদ্ধে ওর বিরুদ্ধে। আজকে আবার দেখলাম সবার পক্ষে লিখেছে, একটা পোস্ট করেছে, সেখানে সবার আগে লিখেছে ছাত্র শিবিরের অবদান, তারপরে ছাত্র দল, তারপরে ছাত্র শক্তি, সেখানে ছাত্র অধিকার পরিষদের নাম নাই। 10 মিনিট পরে দেখে আবার 4 নম্বরে ছাত্র অধিকার পরিষদের নাম। মানে এইগুলো কি? একজন উপদেষ্টা তো এই ফাত্রামি করতে পারে না। আজকে কাদেরকে আপনার উপদেষ্টা হিসেবে বসিয়েছেন? তিনি বললেন যে এই ক্ষেত্রে বামদের প্রতিনিধি রয়েছে। নামটা বলেন, বামদের প্রতিনিধি কে? আমি তো জানি না। কোনো দলের সাথে আলোচনা করে উপদেষ্টা পরিষদ গঠন করে নাই। আজকে আরও বলছেন যে বিএনপিকে জাতীয় সরকারের কথা বলা হয়েছে। আপনি সারাক্ষণ বিএনপিকে গাইলাচ্ছেন, বলতেছেন বিএনপি নব্য ফ্যাসিস্ট, সেই বিএনপির কাছে আপনি কেন গিয়েছেন? তো বিএনপি মানে নাই, অন্য দলগুলোর সাথে কেন আলোচনা করলেন না? কেন জনগণকে জানালেন না? আজকে তো আপনি একটা রাজনীতিতে ফাজলামি শুরু করেছেন। রাজনীতি এইভাবে হয় না। আপনাকে অবশ্যই রাজনীতি করতে হবে রাজনীতির মতন। বিএনপি মানতেছে না, জনগণের কাছে বলেন। আপনি আজকে বিএনপিকে গণেনি না, আবার বলেন যে বিএনপির কাছে গিয়েছি। তাহলে বিএনপিকে এত গুরুত্ব দিলেন, বিএনপি আপনাদের গণে না, এই জন্য আজকে বিএনপির সমালোচনা করতেছেন। উত্তর দেন প্রশ্নের। আমি বুঝতেছি না আসলে কি হচ্ছে। তিনি আরো বললেন যে মৌলিক সংস্কারের কথা আমার মনে হয় ভুল আলোচনা করছি। আলী রিয়াজ স্যার সর্বশেষ যেটি বলেছেন, আমি সার্চ দিয়ে দেখলাম, তিনি বলেছেন যে মৌলিক সংস্কারে 19টিতে আমরা ঐক্যমত হয়েছি এবং 10টিতে নোট অফ ডিসেন্ট আছে। তার মানে সংখ্যাটা অনেক বেশি, আমরা যে বিষয়গুলোতে একমত পোষণ করেছি। এখন আমি যদি মনে করি আমার শতভাগ একমতে আসতে হবে, অন্যতে সাইন করব না, সে যদি মনে করে, অনেক দল মনে করে, এটা কি হবে নাকি? আজকে তার একটা কথা খুব চমৎকার, আমি কিন্তু সবসময় কথা বলি, যতটুকু আমার প্রস্তাবনা এখানে গৃহীত হবে না, জনগণের কাছে যান, আপনি বলেন আমাকে ক্ষমতায় নেন, আমি এটা বাস্তবায়ন করব। জনগণ যদি আপনাকে ক্ষমতায় নিয়ে যে বাস্তবায়ন করেন, আপত্তি তো নাই। না, সে জনগণের কাছে যাওয়া বলতে গণভোট বুঝিয়েছে, ভোটের রাজনীতি না। গণভোট তো প্রধান উপদেষ্টা ডিনাই করে দিয়েছে। তিনি বলছেন যে জনগণ আসলে ভোট বোঝে না, অনেক সময় টাকা দিয়ে ভোট বিক্রি হয়ে যায়। এমনকি আমরা এনসিপির নেতা হাসনাত আব্দুল্লাহ, তিনিও বলেছেন তারা তো ভোটে বিশ্বাস করে না।
আজকে না, ভোটে হাসনাত বিশ্বাস আব্দুল্লাহ এই কথা বলেছে, বলেন। আমি ভুল চ্যালেঞ্জ ব্যাখ্যা করে করছেন। বলতেছি, আমি বলেছে। চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট কি করছি বলেছে? এটা। কি? উনি জনগণকে আহ্বান জানিয়েছেন, সতর্ক করেছেন আপনারা এই প্র্যাকটিসটা এই কথাও করবেন না। মিডিয়াতে এটা এসেছে। বলা আর মিডিয়াতে জনগণ এসেছে। এটা করে বলে জনগণকে ভিলিফাই করা এক বিষয় না। আপনি শেষ করেন, আমি জনগণকে বলবো। আপনাদের নিয়োজিত প্রধান উপদেষ্টা নিজেই তো ভিলিফাই করেছে, নিজেই ভিলিফাই করেছে। আপনি তো প্রধান উপদেষ্টা নিজেও সমালোচনা করলেন। দেখেন, আমি আরো বলি, উনি বলছেন যে এই সরকার যা কিছু করবে বিএনপির মতামতের বাইরে বা বিএনপিকে উপেক্ষা করে করবে না। আজকে যেখানে ঐক্যমত কমিশনের একজন সদস্য তিনি বলেন যে এনসিপি কিংস পার্টি, এবং তিনি বলেন যে এখানে তাদের দুইজন উপদেষ্টা রয়েছে। তিনি কি বলেছেন বিএনপির কেউ আছে, গণ অধিকার পরিষদের কেউ আছে, অন্য দলের কেউ আছে বলেছেন? আজকে সরকারের প্রত্যেকটা সচিব জানে, কর্মকর্তা জানে, সবাই জানে যে এই সরকার এনসিপির সরকার। হ্যাঁ, তিনি আরো বলেছেন যে প্রধান উপদেষ্টা কিছু ক্ষেত্রে গুরুত্ব দিয়েছেন, কয়েকজনকে বসিয়েছেন। সেনাপ্রধানের কথা বলেছেন, সেনাবাহিনীর পক্ষ থেকে কখনোই বলা হয়নি যে অমককে উপদেষ্টা বানান, তমককে বানান, এবং এই ক্ষেত্রে তারা জড়িতও ছিল না। জি। আজকে সেনাবাহিনীকে এইভাবে ভিলিফাই করা হচ্ছে, প্রধান উপদেষ্টাকে ভিলিফাই করা হচ্ছে যে প্রধান উপদেষ্টা এটা করেছে, মানে নিজেরা দায় নেবে না। কিন্তু আমি জানি, দেখেন, এই যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, এরপর তো এনসিপি হয়েছে, তারা 6 সদস্যের একটা লিয়াজু কমিটি গঠন করলো। এই লিয়াজু কমিটি প্রত্যেক উপদেষ্টার ভাই বানিয়ে তাদেরকে এখানে বসিয়েছে। এমনকি এই যে প্রশাসক থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যাদেরকে বসিয়েছে প্রত্যেকের ভাই বানিয়েছে কারা? ওই লিয়াজু কমিটির সদস্যরা, যে তোমরা আমাদের জন্য কাজ করবা কিনা। আজকে রাজনীতি করার জন্য অনেক কথা আসলে গোপন করা হয়, কিন্তু আমরা তো জানি অনেক আলোচনা তো আমাদের সাথেও হয়েছে। তো সেক্ষেত্রে কি আলোচনা? এটা স্বীকার করে নেন যে এটা এনসিপির সরকার। এটা তো অস্বীকার করার কিছু না। জি, যে অনেক ধন্যবাদ শিবির- রাশেদ খান। হ্যাঁ। আমরা একটু মুশফিকের কাছে জানতে চাই, আপনি কি স্বীকার করছেন কিনা এটা এনসিপির সরকার, এবং একই সাথে বিএনপির কাছে আপনারা কেন গিয়েছেন, যে বিএনপি ফ্যাসিস্ট বা নব্য ফ্যাসিস্ট হয়ে উঠছে বলে দাবি করছেন আপনারা রাশেদ খানের ভাষ্য অনুযায়ী? শুরুতেই একটু মানে কি বলবো, কিছুটা আমি বিচলিতই। সেটা হচ্ছে যে রাশেদ ভাই আমাদের অনেক সিনিয়র রাজনীতিবিদ, অনেক আগে থেকে উনি জাতীয় রাজনীতি করেন। তো জাতীয় পর্যায়ে রাজনীতি করতে গেলে কি ভাষায় অন্য সমালোচনা করা উচিত বা উচিত না, সেই বিষয়ে আসলে আমরা অনেক সময় আমাদের সিনিয়র রাজনীতিবিদদের কাছ থেকে শিখি। তো আপনাদের নেতারা কি সেক্ষেত্রে ভাষায় সমালোচনা করছে আপনি দেখেন না? সেক্ষেত্রে- ওদেরকে আগে শিখান, তারপরে আমাকে শিখাইতে এসে। না, আমি আসলে আপনাদের নেতাদের আগে শিখান। সিনিয়র নেতাদের তো গণেই না আপনাদের নেতারা, যে ভাষায় কথা বলে, এটা আমি কি ভাষা বললাম? তো আমি যেটা বললাম ফাজলামি করতেছে। এটা কেন বলেছে? কারণ আপনাদের নেতারা যেভাবে জি, আজকে ভাই, ঐক্য বলতে ভেঙে পারি? ফেলেছে, এটা তো মানে আমি আশ্চর্য হয়ে গিয়েছি। না, আমাকে শিখাইতে আসলেন তো এই জন্য বললাম। না, যেটা বলছি ওদেরকে আগে শেখান। প্রেস সচিবকে মিথ্যুক আমি বলতে চাচ্ছিলাম। হতে পারে যে দেখুন, এটা নিয়ে তো এই জুলাই গণ অভ্যুত্থান মানে জুলাই ঘোষণাপত্রে কি থাকা উচিত, সেখানে গত 13-15 বছরের বিভিন্ন ঘটনা প্রবাহ থাকা উচিত। বিএনপির দাবি হচ্ছে সেখানে ধরুন ওই যে 7ই নভেম্বরের সিপাহী জনতার যে অভ্যুত্থান বা বিপ্লব, সেটার বিষয় অন্তর্ভুক্ত থাকা উচিত, ইত্যাদি ইত্যাদি যে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে, এটা আমরা গত 6 মাস ধরে তারাও আমরা জানি। বলেছেন 2018 কোটা আন্দোলন থাকা কোটা উচিত। আন্দোলন থাকা উচিত, ওনারা এটা বলেছেন। সো এই বিষয়গুলো আছে আমরা জানি। এখন সর্বশেষ কি অবস্থায় মানে চূড়ান্ত রূপটা কি, সেই চূড়ান্ত রূপটা এখনো আমাদের হাতে এসে পৌঁছায়নি। কিন্তু এইগুলো বিষয়টা থাকতে পারে, থাকার কথা বিভিন্ন দলের কাছ থেকে রয়েছে, সেটা তো আমরা জানি। তাই এই ক্ষেত্রে আমার মনে হয় যে প্রেস সচিবকে এভাবে সরাসরি মিথ্যুক না বলে হয়তো এখানে ভাই, আপনি ইনফরমেশন নিজেও তো গ্যাপ অস্বীকার থাকতে পারে। বললেন যে আপনি জানেন। মানে তো আমি কি বলবো? যে মিথ্যা বলে তাকে মিথ্যুক বলবো না? এটা তো রাজনীতি আচ্ছা, স্পষ্ট ঠিক ভাষা। আছে, আপনার সেরকম ভাবে বলতে ভালো লাগলে আপনি বলতেই পারেন, সমস্যা নেই। আপনার তাদের তো- বললে আপনাদের গায়ে লাগে কেন? আমি বুঝি না, না আসলে। আমার সরকারের কারো সমালোচনা করলে দেখবেন যে এনসিপির খুব কষ্ট হয়। ভাই আমি কি একটু শেষ করি? ও, শেষ করেন, তো সময় হ্যাঁ, পাবেন, তো সমস্যা নেই। যেটা হচ্ছে যে যেই জায়গাটায় আমার এই জন্য মনে হয় যে আমরা অবশ্যই কন্টেন্ট কি থাকতে পারে না পারে সেই বিষয়ে আমরা কিছুটা অবগত, কিন্তু আসলে চূড়ান্ত রূপটা সম্পর্কে আমরা জানি না। সেকেন্ড বিষয় হচ্ছে যে বিএনপির কাছে কেন গিয়েছিলাম। বিএনপির কাছে যখন গিয়েছিল 5ই আগস্টের পরে, 5ই আগস্টের ওই সন্ধ্যাতেই, তার কারণটা ছিল বিএনপি গণ অভ্যুত্থানের একজন অংশীজন ছিল, বিএনপি গণ অভ্যুত্থানের সহযোদ্ধা, এবং আমরা আশা করেছিলাম, এবং এটা আমি এই সমন্বয়ক যারা রয়েছে তাদের কাছ থেকে ডিরেক্ট শোনার কথা যেটি, সেটি হচ্ছে যে তারা আশা করেছিল যে এই গণ অভ্যুত্থানে যারা সহযোদ্ধা ছিলেন সবাই মিলেই ফ্যাসিবাদী ব্যবস্থা মূলোৎপাটন করে একটা নতুন বাংলাদেশ, নতুন বন্দোবস্তর রাজনীতি তারা করতে পারবেন। কিন্তু এটা রাফলি ডিসেম্বরের দিকে যে এই আশাভঙ্গটা হয়েছিল, এবং তখন থেকে আসলে নতুন একটা রাজনৈতিক দল নিজেরাই গঠন করার একটা চিন্তা শুরু হলো। তার আগে আসলে আমরা বিএনপি বলি, জামাত বলি, গণ অধিকার পরিষদ বলি, এই দলগুলোকে আসলে নিজেদের বাইরে আলাদাভাবে খুব বেশি কিছু ভাবিনি। তখন পরবর্তীতে দেখা গেল যে আসলে প্রশাসনে যখন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যে যখন মন মতো লোকজন তাদের বসানো শেষ, প্রশাসনের ধরা যাক সচিবালয়ে একটা আন্দোলন হলো, সেই আন্দোলনের নেতৃত্ব দিলেন তিনি আবার বিএনপি চেয়ারপারসনের নিজের ব্যক্তিগত কর্মকর্তা বা পিএস, তিনি আবার হচ্ছে বৈষম্য বিরোধী কর্মকর্তা কর্মচারীদের নেতা। এরকম অনেক কিছু যখন আমরা দেখলাম, শেষ পর্যন্ত যখন পরিষ্কার হলো যে আসলে যেটা হচ্ছে প্রত্যেকটা দল 5 আগস্টের পরে নিজ নিজ এজেন্ডা, নিজ নিজ রাজনীতিটা করতে চেয়েছে, তখন আমাদের মনে হচ্ছে আমাদের রাজনীতিটা করার জন্য আমাদের রাজনৈতিক দল করা প্রয়োজন। তাই যেটা বলছেন যে বিএনপির কাছে কেন গিয়েছিলাম, কারণ বিএনপির ওপর তখনও আস্থা, ভরসা এবং বিশ্বাসটা ছিল। ধন্যবাদ মুশফিক। আমি একটু অন্য প্রসঙ্গে যেতে চাই। আপনি যখন এজেন্ডা ভিত্তিক রাজনীতির কথা আনলেন, গত দুদিন ধরেই কিন্তু একটা ব্যাপক শোরগোল চলছে আপনাদের রাজনৈতিক অঙ্গনে, বিশেষ করে গণ অভ্যুত্থানে যে শক্তিগুলো সম্মুখ সারিতে ছিল, যারা আসলে প্রকাশ্যে কাজ করেছে, যেমন ধরেন গণতান্ত্রিক ছাত্র সংসদ কিংবা হচ্ছে
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদের যে নেতারা আব্দুল কাদের, আমি একটু সরাসরি বলি, আব্দুল কাদের, সাদিক কায়েম কিংবা হচ্ছে সালমানের যে স্ট্যাটাস, সেগুলোতে সরাসরি শিবিরকে দোষারোপ করা এবং ছাত্রলীগের যারা হামলা করেছে তাদের একটা অংশ শিবির ছিল এরকম দাবি করা আব্দুল কাদেরের, এগুলো আসলে রাজনীতিতে একটা ধরনের অচলাবস্থা তৈরি করছে কিনা? এগুলো এক ধরনের অবিশ্বাস তৈরি করছে। এই অবিশ্বাসটার দেখুন, একটা জিনিস হয়তো আমরা বাস্তবতা বুঝি যে আওয়ামী লীগের সময় শিবির যেহেতু রাষ্ট্রীয়ভাবে অনেক নিপীড়নের শিকার ছিল, তারা এই কারণে পরিচয় গোপন করে থাকতো। কিন্তু পরবর্তীতে আমরা যেটা জানলাম সেটা হচ্ছে পরিচয় গোপন করে তারা আবার ছাত্রলীগও করতো। এবং এখন আব্দুল কাদেরের স্ট্যাটাসের মাধ্যমে আমাদের এরকম একটা অভিযোগ আমরা পেলাম যে শুধুমাত্র তারা ছাত্রলীগ করতো তা না, তারা ছাত্রলীগের সাথে মিলে বিভিন্ন নিপীড়নমূলক কর্মকাণ্ড যুক্ত হতো এবং সেই নিপীড়নমূলক কর্মকাণ্ড যারা করেছেন তাদের জন্য আবার তদবির করতে এখন শিবিরের একজন স্বনামধন্য নেতা এগিয়ে আসছেন। সালমান আবার অস্বীকার করেছেন আজকে ফেসবুক স্ট্যাটাসে। তিনি এটা অভিযোগ, এই জন্য আমি বলছি অভিযোগ রয়েছে। এখন বাস্তবতা সত্যটা কি সেটা তো আসলে পরবর্তীতে হয়তো বের হবে। কিন্তু মূল বিষয়টি হচ্ছে যে এই যে আত্মপরিচয় গোপন করার যে রাজনীতি, নিজে এক রাজনীতি করব কিন্তু অন্য সংগঠনের ভিতরে ঢুকে ওই রাজনীতি মানে মাদার অর্গানাইজেশনের এজেন্ডা বাস্তবায়ন করার যে রাজনীতি, এই গুপ্ত রাজনীতিতে যদি চলমান থাকে তাহলে আসলে এই পারস্পরিক অবিশ্বাসটা থাকবেই। আমরা এমনও দেখেছি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রভিসি নিয়োগ করার ক্ষেত্রে আমরা এসে শুনেছি উনি একজন সাধারণ শিক্ষার্থী, নিরপেক্ষ শিক্ষার্থী, শিক্ষক। পরবর্তীতে আমরা যে দেখলাম উনি আবার আসলে ওই বিশ্ববিদ্যালয়ের জামাতপন্থী শিক্ষক। এই ঘটনাও আমি নিজে সাক্ষী আছি এরকম ঘটনার। তো এই ঘটনাগুলো যখন ঘটে তখন মানুষের মধ্যে কি হয়, প্রতারিত বোধ হয়। আমি জানি রাশেদ ভাই গণ অধিকার পরিষদ করেন, তিনি জানেন আমি এনসিপি করি এবং আমাদের পারস্পরিক অবস্থান সম্পর্কে আমরা পরিষ্কার। আমরা এখানে তর্ক করতে পারি, কিন্তু আমি জানি উনি কিসের জন্য মানে উনি রাজনীতি করেন, উনি কিসের পক্ষে দাঁড়ান, কিসের বিপক্ষে দাঁড়ান। কিন্তু যদি উনি আসলে ভিতরে ধরেন উনি যদি একজন গুপ্ত শিবির হয়ে থাকেন, হ্যাঁ, তাহলে কিন্তু আসলে মানে কখনো আমরা রাজনীতিতে সৌহার্দ্য, সম্প্রীতি এবং পারস্পরিক শ্রদ্ধাবোধ, বিশ্বাস, মানে বেসিক কিছু জায়গা যেটা রাজনীতিতে থাকা প্রয়োজন সেটা। সাদিক কায়েমের যে সভাপতি ছিলেন শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তিনি কিন্তু দাবি করেছেন যে পুরো বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন কিংবা ছাত্র শক্তি পুরোটাই গড়ে উঠেছে তাদের পরিকল্পনা, এবং সেখানে আসিফ কিংবা নাহিদরা আসলে মৌন সম্মতির ভূমিকা দিয়েছে, মূলত মাহফুজ কথা বলেছেন, এরকম কিছু কথা তিনি বলেছেন। ওনাদের এই বক্তব্যগুলোর কারণেই কিন্তু আসলে এই মানে কথাগুলো বাড়ছে। দেখুন, এখন যদি প্রশ্ন করি, একটা জিনিস আমরা দেখেছিলাম 158 জন সমন্বয়কের মধ্যে নাকি 108 জনই শিবিরের। এই কথাটা ওই গত আগস্টের পরপর আমরা শুনলাম। তো এখন সমন্বয়কদের নিয়ে যে এত ধরনের সমালোচনা হচ্ছে, তো এই সমন্বয়কদের তাহলে কি ওই রেশিও অনুযায়ী শিবির এই সমন্বয়কদের অপকর্মের ভাগীদার হবে? সেটা তো তারা হচ্ছেন না। ক্রেডিট নেওয়ার সময় তিনি ক্রেডিট নিচ্ছেন। আমরা দেখলাম যে বিভিন্ন সময় যে ওনাদের যারা আত্মপ্রকাশ করছেন তাদের রেজাল্ট নিয়ে তারা বিভিন্ন ধরনের প্রচারণা করা শুরু করেন। তো প্রশ্নটা হচ্ছে যে এইগুলো সবচেয়ে ভালো হয় যে তারা সব জায়গায় যদি নিজেদের কমিটি প্রকাশ করে, তাদের গত 15 বছরে, এখন তো আর কোনো ভয় নাই, এখন তো তাদেরকে কেউ কোনো ধরনের নিপীড়নের শিকার হওয়ার কোনো আশঙ্কা নাই। তা গত 15 বছরে বিভিন্ন ক্যাম্পাসগুলোতে কেন করছে না পরিচয় প্রকাশ, আপনার কি মনে হয়? এটা তাদের রাজনৈতিক কৌশল। এই রাজনৈতিক কৌশলটাকে আমরা অপকৌশল মনে করি। সেটা থেকে সরে আসলে আমাদের রাজনৈতিক সংস্কৃতির জন্য, সবার জন্য ভালো। মুশফিক, আপনাকে ধন্যবাদ। আপনার কাছে সুযোগ পেলে আমি আরেকবার আবার রাশেদ খান, আপনার ব্যাপারেও কিংবা আপনাদের ব্যাপারেও কিন্তু সালমানের সেই পোস্টে লেখা আছে যে আপনারাও তাদের কথায় পরিচালিত হতেন এবং একটা অংশ ছাত্র যখন নাকি নিরাপদ সড়ক আন্দোলন কিংবা প্রথমবার যে কোটা বিরোধী আন্দোলন হয় সেখানে তাদের পরামর্শে আপনারা চলতেন। দেখেন, আজকে আমি একজনের পোস্ট দেখলাম, রাফে সালমান রিফাত, তিনি যেটি লিখেছেন যে একজন শিবিরের নেতার নাম লিখেছেন যে তিনি আসলে পিছন থেকে ব্রেন হিসেবে কাজ করেছেন। এই কথাটি আসলে সঠিক নয়। আমি এই পোস্ট দেখার পরে রাফে সালমান রিফাতকে ফোন করেছিলাম এবং তাকে জানালাম যার নাম আপনি লিখেছেন তার সাথে আসলে আমাদের কারোর যোগাযোগ ছিল না, আমরা কেউ চিনতাম না। দেখেন, ওই সময়কার বাস্তবতায় শিবিরের সাথে, ছাত্রদলের কোনো নেতার সাথে হলে থাকা একজন শিক্ষার্থী বা কোটা সংস্কার আন্দোলনের নেতা যোগাযোগ করবে, সেই বাস্তবতা ছিল না। আমি স্পষ্টভাবে তাকে জানিয়েছি যার নাম লিখেছেন তাকে আমরা চিনতাম না, এটা আমি তাকে মেসেজটি পাঠিয়ে দিয়েছি। এখন তারা কেন লিখলেন তারাই বলতে পারবেন। আরেকটি ব্যাপার বলি, দেখেন আজকে মাহফুজ আলম একজন আহম্মক তথ্য উপদেষ্টা, হয়তো তিনি কষ্ট পাবেন কারণ তাদের সাথে সম্পর্ক আছে, যেটা আজকে ঐক্যমত কমিশনের, এইরকম বললে আমি কষ্ট লাগে। আচ্ছা, ঐক্যমত কমিশনের সদস্য নিজেই বলেছেন। দেখেন সালাউদ্দিন ভাই আজকে কি বললেন যে তার ব্যাপারে আমি কোনো উত্তর দিব না, কারণ 2 ঘন্টা পরে একটু ভুল ধরিয়ে দেই, ভুল না ঠিক একটু সংশোধনী দিতে চাই। তিনি ঐক্যমত কমিশনের সদস্য হিসেবে কথা বলেন নাই, তিনি যেই প্রতিষ্ঠানে চাকরি করেন সেই প্রতিষ্ঠানের হয়ে তিনি কথা বলেছেন আজকে। আচ্ছা, একই কথা। আজকে মাহফুজ আলম যদি বলে এনসিপির নেতা হিসেবে আর উপদেষ্টা হিসেবে বলে একই কথা। তো যাই হোক, তিনি সালাউদ্দিন আহমেদ বলেছিলেন যে 2 ঘন্টা 1 ঘন্টা পরে ফেসবুকে পোস্ট থাকবে না। আমি একটু আগেই দেখলাম যে পোস্টটা আসলে মাহফুজ আলম ডিলিট করে দিয়েছে। একজন তথ্য উপদেষ্টা লিখতেছেন, ডিলিট করতেছেন, লিখতেছেন, এডিট করতেছেন, এইভাবে তো আসলে হইতে পারে না। এই আহম্মক এই ছেলেটিকে আসলে, তিনি তো সমন্বয়কও ছিলেন না। আজকে এনসিপির মান, ইজ্জত, সম্মান সবকিছু সে নষ্ট করে দিচ্ছে। আজকে ওই রাখালের গল্পের মতো বলতেছে বাঘ আইলো, কিন্তু বাঘ তো আসতেছে না। সত্যিকারের বাঘ যেদিন আসবেন
মাহফুজ আলম কিন্তু পদে থাকতে পারবে না, সবার আগে কিন্তু এই মাহফুজ আলমকে ধরবে। পরবর্তীতে বলি, তিনি যেটা বললেন মানে স্ট্যাটাসটা আছে মনে হয় দেখতে। না ডিলিট হয়ে গেছে, চেক করেন না, আমি মাত্র দেখলাম, আমি চেক করে তারপরে কথা বলছি, কারণ আমি চেক না করে তো কথা বলতে পারি না। আপনি এখন চেক করেন, চেক করেন দেখেন স্ট্যাটাসটা, আমি তো একটু আগে দেখলাম না, আপনি দেখেন ডিলিট করে ফেলেছি, দেখেন আপনি ঠিক আছে ভাই, আমি দেখেই বলেছি। তো যাই হোক, এখন তিনি আমাকে যেটি বললেন যে আমি কেন এই ভাষায় কথা বলছি, দেখেন মিষ্টি ভাষায় কথা কখন বলে মানুষ, যখন মিষ্টি আচরণ করে। আমরা সরকারকে বললাম যে গণ অভ্যুত্থানের যে প্রকৃত ইতিহাস, সেই ইতিহাস জুলাই ঘোষণাপত্রে আপনাকে উল্লেখ করতে হবে। সরকার আমাদের কথাই শুনল না। 18 সালের কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে 24 সালে কোটা ফিরে আসে, এরপরে যে গণ অভ্যুত্থান, সেই কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে এই শব্দ তারা উল্লেখ করবে না, এই বাক্য তারা উল্লেখ করবে না। মানে আমি তাকে বলবো যে আপনি আমাকে সারাক্ষণ গালি দিতেছেন, আর আমি আপনাকে বলবো আপনি ভালো, আপনি এখন ভালো, ধরুন এটা তো রাশেদ খান, পলিটিক্সে হয় যে না। সরকার একটা পক্ষ, আপনার একটা পক্ষ, এনসিপি একটা পক্ষ, বিএনপি একটা পক্ষ, আপনি চাচ্ছেন যে আমাদের মধ্যে একটা সম্প্রীতি কিংবা সৌহার্দ্য তৈরি হোক, আবার আপনি কিংবা মুশফিকুর সালহীন আপনারাই পরস্পরকে দোষারোপ করছেন। তাহলে আসলে এই রাজনৈতিক সংস্কৃতিতে কিভাবে পরিবর্তন আসবে? দেখেন বাংলাদেশের একটু 30 সেকেন্ডে যে বলবেন। রাজনীতির সংস্কৃতি, সেটা কিন্তু এনসিপি নষ্ট করছে, এবং আজকে টিআইবির যে প্রতিবেদন, সেখানে কিন্তু স্পষ্টভাবে জি। উল্লেখ করা হয়েছে। মুশফিক, আপনার কাছে শুনতে চাই, রাজনৈতিক সংস্কৃতি আপনারা নষ্ট করেছেন। 30 সেকেন্ডস আপনি একটু বলবেন। মানে এটা 30 সেকেন্ডে এটা বলাটা খুব কঠিন, তবে একটু সত্য যদি বলি যে টিআইবি প্রতিবেদন নিয়ে যদি আলোচনা হয়, টিআইবির প্রতিবেদনে গত 1 বছরের রাজনৈতিক সহিংসতা কোন দল কতটুকু করেছে সেই পার্সেন্টেজটা আপনাদের এবং যারা শুনছেন সেটা আমি বলেছি অলরেডি, প্রথমে আপনাকে প্রশ্ন তো করার সেটা সময় যদি বলেছি। সেটাই অনেক কিছু পরিষ্কার করে দেয়। আর দ্বিতীয় যেটা বলবো যে সেখানে এনসিপি 1% আছে, এটা একটা এনসিপি প্রসঙ্গ। 1% অবশ্যই আছে, এবং সেটা মানে ওই যে 1% আর কি, 99% একটা দল নতুন এসে 1%, এটা একটু দুঃখজনক এক না? বছর এটা 1% অবশ্যই দুঃখজনক, এবং আমরা হচ্ছে এটা আমাদের নাম তো এটা নাই। এটা এটা আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি যাতে এই ধরনের কিছু আমরা যাতে 0% এর দিকে যেতে পারি। তবে যে লাস্ট যেটা বলবো সেটা হচ্ছে এই যে ক্রেডিটের রাজনীতি যেটা হচ্ছে, এই ক্রেডিটের রাজনীতি দিয়ে আসলে এটা কিছু মানে বাংলাদেশে আমরা অতীতে দেখেছি 71-এ কে স্বাধীনতার ঘোষণা দিয়েছে, কে আগে দিয়েছে, এই ক্রেডিটের রাজনীতি হওয়া উচিত ভবিষ্যতে আপনি বাংলাদেশকে কিভাবে দেখতে চান সেই ভিশনের উপরে আপনার রাজনীতি দাঁড়াবে। জি, অনেক ধন্যবাদ মুশফিকুর সালহীন, রাশেদ খান, আপনাদের ক্রেডিট দুজনকে। আমরাও প্রত্যাশা করি বাংলাদেশের রাজনীতি হওয়া উচিত জনগণের কথা ভেবে, এবং সেই জনগণের কথা ভাবলেই যদি কোনো অচল অবস্থার সম্ভাবনা থাকে সেটি কেটে যাবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।